ডক্টর কামাল হোসেন রাজনীতি করতেন বঙ্গবন্ধু শেখ মুজিবের সাথে। বাংলাদেশের সংবিধান প্রণেতা হিসেবে কামালের অবদান কখনোই ভুলে যাবার মতো নয়। তাছাড়া মুজিবের মৃত্যুর পর কামালের প্রস্তাবেই আওয়ামী লীগ শেখ হাসিনাকে দলীয় প্রধান নির্বাচিত করে, অথচ পার্টিতে হাসিনার কোনো অবদানই ছিল না। সেজন্য দলের প্রধান হবার কথা ছিল অন্য কারো, কিন্তু সময়ের ব্যবধানে সেই ডক্টর কামালকেই আস্তাকুড়ে নিক্ষেপ করে হাসিনা। ঠিক যেভাবে হাসিনার বাপ তাজউদ্দিন আহমেদকে মন্ত্রী পরিষদ থেকে বরখাস্ত করে। আমাদের আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে শুরু হয়েছিল শেখ হাসিনা ও ডক্টর কামাল হোসেন দ্বন্দ্ব, তা নিয়ে কেন আওয়ামী লীগ থেকে কামাল হোসেনকে বরখাস্ত করা হয়। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। 1991 সালের নির্বাচন। সে নির্বাচনে জয়লাভের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী ছিল আওয়ামী লীগ। যদিও সে সময় হাসিনা আর তার দলের তেমন জনপ্রিয়তা ছিল না, তাই জেতারও কোনো কারণ ছিল না। স্বভাবতই নির্বাচনের ফলাফলে দেখা গেল বিএনপি 140 আসনে জয়লাভ করলেও আওয়ামী লীগ পায় 88 আসন। কিন্তু নিজেদের এই পরাজয় সাইকো হাসিনা মানতেই পারেননি। ফলাফলের পর হাসিনা নির্বাচনে সূক্ষ্ম কারচুপির অভিযোগ এনেছিলেন। শেখ হাসিনা নির্বাচনে সূক্ষ্ম কারচুপির অভিযোগ আনলেও ডক্টর কামাল হোসেন তখন বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে। অথচ ওই নির্বাচনে স্বয়ং ডক্টর কামাল হোসেনও পরাজিত হয়েছিলেন। কামাল হোসেন ছিলেন নির্ভীক। তিনি সাদাকে সাদা আর কালোকে কালো বলতে জানতেন। তিনি আজকের ওবায়দুল কাদের, হানিফদের মতো দলকানা ছিলেন না। বাকশাল গঠনের আগে টেলিফোনে মুজিব কামাল হোসেনকেও মন্ত্রী হবার অফার দিয়েছিলেন, কিন্তু কামাল তা ফিরিয়ে দেন। সে সময় মুজিব বলেছিলেন, কামাল, তুমি অপ্রিয় সত্য বলতে দ্বিধা করো না, তাই তোমাকে এত পছন্দ। ডক্টর কামাল হোসেন মনে করেন এটা তার জীবনের অন্যতম শ্রেষ্ঠ সার্টিফিকেট। সে যাই হোক, নির্বাচন সুষ্ঠু হয়েছে বলায় হাসিনার দলবলের নেতারা ডক্টর কামাল হোসেনের গাড়িতে হামলা করে এবং তিনি কটু বাক্যের শিকার হন। তবুও নিজেকে বদলাননি কামাল হোসেন। তিনি তার মতের উপর অবিচল ছিলেন। কামাল চাননি নির্বাচনে কারচুপির মিথ্যা অভিযোগ এনে খালেদা জিয়ার নতুন সরকারকে বিপাকে ফেলতে। তিনি চেয়েছিলেন নির্বাচনে হেরে গেছি, এখন সময় বিরোধীদের হাতে ক্ষমতা তুলে দেওয়ার। কিন্তু হাসিনা বহু আগে থেকেই ছিলেন ক্ষমতার পাগল। তিনি যে কোনো মূল্যে ক্ষমতা ধরে রাখতে মরিয়া ছিলেন। এত কিছুর পরও দলীয় সভানেত্রী শেখ হাসিনার কাছে দেওয়া এক চিঠিতে ডক্টর কামাল হোসেন নির্বাচনে পরাজয়ের পেছনে দলীয় কোন্দল এবং অতিরিক্ত আত্মবিশ্বাসের কথা তুলে ধরেন। কারণ কামাল নিজেদের ভুল বুঝতে পেরেছিলেন এবং নেত্রী হিসেবে হাসিনার ভুল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন। এর ফলে শেখ হাসিনার একগুঁয়েমিতে একটা ছোট আঁচড় কেটেছেন, যেটার খুবই দরকার ছিল। কিন্তু হাসিনা বিষয়টি ভালোভাবে নিতে পারেননি। এর ফলে তার এবং শেখ হাসিনার মধ্যকার দূরত্ব অনেকটা প্রকাশ্য হয়ে ওঠে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে ডক্টর কামাল হোসেনের পক্ষে তখন আওয়ামী লীগে টিকে থাকা বেশ কষ্টসাধ্য হয়ে উঠেছিল। দলীয় বিভিন্ন ফোরামে তিনি ক্রমাগত তোপের মুখে পড়ছিলেন। সে সময়ের পত্রপত্রিকা দেখলে এই ধারণাই পাওয়া যায়। সে সময় আওয়ামী লীগের বর্ধিত সভাকে কেন্দ্র করে আকস্মিকভাবে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সবগুলো জেলার সভাপতি এবং সাধারণ সম্পাদককে চিঠি দেন। সে চিঠিতে তিনি দলের ভেতর ষড়যন্ত্রকারীদের সম্পর্কে সজাগ থাকার জন্য সতর্ক করে দেন। শেখ হাসিনা সে চিঠিতে কামাল হোসেনকে ইঙ্গিত করে লেখেন, একটি মুখোশধারী চক্র দলে ফাটল ধরাবার চেষ্টা করছে। নানা কৌশলে সস্তা সেন্টিমেন্টমূলক বক্তব্য দিয়ে প্রকাশ্যে অপ্রকাশ্যে আজ আমার ও আওয়ামী লীগের ইমেজকে খাটো করা হচ্ছে। সে চিঠিতে কারো নাম উল্লেখ না করা হলেও রাজনৈতিক পর্যবেক্ষকরা ধরে নিয়েছিলেন যে ডক্টর কামাল হোসেন সে চিঠির লক্ষ্যবস্তু। 1992 সালের মার্চ মাসের প্রথম দিকে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সে বর্ধিত সভায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন কামাল হোসেন। কামাল হয়তো বুঝতে পারছিলেন তাকে ভিন্ন পথ দেখতে হবে। সেজন্য তিনি নাগরিক সমাজকে সম্পৃক্ত করে একটি মঞ্চ তৈরির চিন্তাভাবনা করতে থাকেন। 1992 সালের জুন মাসে কামাল হোসেন গণতান্ত্রিক ফোরামের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন। সে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ, ডক্টর মোজাফফর আহমেদ, প্রফেসর রেহমান সোবহান, প্রফেসর জিল্লুর রহমান সিদ্দিকী, ব্যারিস্টার আমিরুল ইসলাম সহ আরও অনেকে। তবে এই গণতান্ত্রিক ফোরাম নিয়ে আওয়ামী লীগের মধ্যে বেশ অস্বস্তি ছিল। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হবার পরেও কেন ডক্টর কামাল হোসেন গণতান্ত্রিক ফোরাম গঠন করলেন, সেটি নিয়ে নানা প্রশ্ন উঠতে থাকে। ডক্টর হোসেনের ঘনিষ্ঠ বন্ধু অধ্যাপক আনিসুজ্জামানকে তিনি অনুরোধ করেছিলেন যাতে তার এই উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত হন।
ডক্টর কামাল হোসেনের উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত হতে রাজি হননি অধ্যাপক আনিসুজ্জামান। তিনি লিখেছেন, আমার অনিচ্ছার কথা তাদের জানালে কামাল একদিন এ বিষয়ে আমার সঙ্গে কথা বলেন। তার চেম্বারে বসে 1.5 ঘন্টা আলোচনা হয়। আমি কামালকে বলি, তিনি রাজনীতিবিদ, আজ যে অরাজনৈতিক সংগঠন গড়ে তুলেছেন, কাল তা রাজনৈতিক সংগঠনে রূপান্তরিত করতে তিনি ইচ্ছুক হবেন। গণতান্ত্রিক ফোরাম রাজনৈতিক দল হলে আমি তাতে থাকতে পারব না। এখন যোগ দিয়ে পরে বেরিয়ে আসার চেয়ে বরঞ্চ গোড়া থেকেই আমার পক্ষে বাইরে থাকা ভালো। অনেকে ধারণা করেছিলেন যে ডক্টর কামাল হোসেনের গণতান্ত্রিক ফোরাম একটি রাজনৈতিক দলে রূপ নিতে পারে। শুরুর দিকে ডক্টর হোসেন এ ধারণাকে খারিজ করে দেন। তিনি বলেন, এটি শুধুই নাগরিকদের ফোরাম। কিন্তু কামাল হোসেনের গণতান্ত্রিক ফোরাম নিয়ে আওয়ামী লীগ নেতারা সমালোচনা মুখর হয়ে ওঠেন। তার বিরুদ্ধে দলীয় ভাবমূর্তি নষ্টের অভিযোগ তোলা হয়। এ ধরনের ফোরাম না করার জন্য ডক্টর কামাল হোসেনকে নিষেধ করা হলেও তিনি তাতে কান দেননি। এরই মধ্যে আওয়ামী লীগ তাদের কাউন্সিল অনুষ্ঠানের প্রস্তুতি নিতে থাকে। সে সময় বেশ জোরালো গুঞ্জন শুরু হয় যে কাউন্সিলের পর ডক্টর কামাল হোসেন নতুন দল গঠন করবেন। শেষ পর্যন্ত সেটাই হয়েছিল। কাউন্সিলের কিছুদিন আগে দৈনিক ভোরের কাগজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, গণতান্ত্রিক ফোরাম আওয়ামী লীগের বিকল্প নয়। সেই সাক্ষাৎকারে তিনি বলেন, গণতান্ত্রিক ফোরাম কোনো রাজনৈতিক সংগঠন নয়। যারা গণতান্ত্রিক ফোরাম নিয়ে আপত্তি করছে তারা না বুঝেই করছে। একই দিন আওয়ামী লীগের তখনকার প্রেসিডিয়াম সদস্য এবং বিরোধী দলীয় উপনেতা আব্দুস সামাদ আজাদও একটি সাক্ষাৎকার দিয়েছিলেন ভোরের কাগজ পত্রিকাকে। সে সাক্ষাৎকারে আব্দুস সামাদ আজাদ গণতান্ত্রিক ফোরাম নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ডক্টর কামাল কেন গণতান্ত্রিক ফোরাম করেন আমি বুঝি না। আমরা তো চাই উনি পার্টি করুক, আওয়ামী লীগ করুক। কাউন্সিলের আগে তিনি বিদেশে চলে যান। তখন কারো বুঝতে সমস্যা হয়নি যে ডক্টর কামাল হোসেন কাউন্সিল এড়িয়ে যেতে চাইছেন। কামালের এমনটি করার কারণও ছিল কারণ আওয়ামী লীগও চাইত কামাল স্বেচ্ছায় দল থেকে বেরিয়ে যাক। 92 সালের 19 এবং 20 সেপ্টেম্বর আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়। সে কাউন্সিলে জিল্লুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। দলের প্রেসিডিয়াম সদস্যের পদ থেকে বাদ পড়েন ডক্টর কামাল হোসেন। ডক্টর কামাল হোসেনকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়, কিন্তু তিনি তাতে সন্তুষ্ট ছিলেন না। তৎকালীন বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, কামাল হোসেনকে জিজ্ঞাসা না করেই তাকে উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করা হয়েছিল। বিষয়টি নিয়ে তিনি শেখ হাসিনার কাছে একটি চিঠি দেবার প্রস্তুতিও নিচ্ছিলেন বলে জানা যায়। তখন গুঞ্জন আরো জোরালো হয়, ডক্টর কামাল হোসেন আর আওয়ামী লীগে থাকছেন না। কাউন্সিলের পর ডক্টর কামাল হোসেন ভয়েস অব আমেরিকা রেডিওকে একটি সাক্ষাৎকার দেন। সে সাক্ষাৎকারে তিনি বলেন যে নেতৃত্ব নির্বাচনের বিষয়টি গণতন্ত্রায়নের মাধ্যমে হলে ভালো হতো। এরই মাঝে নতুন নির্বাচনের সময় চলে আসে। এর আগের নির্বাচনে যে একই আসনে আওয়ামী লীগ প্রার্থী ডক্টর কামাল হোসেন বিএনপির হারুন মোল্লার কাছে 2000 ভোটের ব্যবধানে পরাজিত হন। সেই আসনে কামাল হোসেনকে মনোনয়ন না দিয়ে কামাল আহমেদ মজুমদারকে প্রার্থী হিসেবে বেছে নেয় আওয়ামী লীগ। তখন দল থেকে ডক্টর কামাল হোসেনের বেরিয়ে যাওয়া সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। আওয়ামী লীগের বিভিন্ন ফোরামে তখন ডক্টর কামাল হোসেনকে ঘিরে তীব্র সমালোচনা। দলের কোনো কোনো নেতা ডক্টর কামাল হোসেনকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করার পক্ষে মত দিচ্ছেন। 1993 সালের মে মাসে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের এক সভায় তৎকালীন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাসিম দাবি তোলেন যে ডক্টর কামাল হোসেনকে দল থেকে বহিষ্কার করতে হবে। এর কিছুদিন পর ডক্টর কামাল হোসেনের রাজনৈতিক দল গড়ার উদ্যোগ সামনে আসে। তিনি যাদের সঙ্গে আলোচনা করেন তাদের মধ্যে অনেক আওয়ামী লীগ নেতাও ছিলেন। কামালের ধারণা ছিল যে আওয়ামী লীগের ভেতরে তার বেশ জনপ্রিয়তা আছে। 1993 সালের 29 অগস্ট রাজনৈতিক দল গণফোরাম গঠনের ঘোষণা দেওয়া হয়। এর আগে সকালে ডক্টর কামাল হোসেন আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ থেকে ইস্তফা দেন। তার পদত্যাগের চিঠি দলীয় সভানেত্রী শেখ হাসিনার কাছে পাঠানো হয়। তৎকালীন কমিউনিস্ট পার্টির সংস্কারবাদী অংশ পঙ্কজ ভট্টাচার্যের নেতৃত্বে ন্যাপ এবং শাহজাহান সিরাজের নেতৃত্বে জাসদের একটি অংশ গণফোরামের সঙ্গে একত্রিত হয়ে যায়। এছাড়া রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নয় এমন কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গ গণফোরামের সঙ্গে সম্পৃক্ত হন। ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে গণফোরামের সঙ্গে সম্পৃক্ত হন সিপিবি নেতা সাইফুদ্দিন আহমেদ মানিক, ন্যাপ নেতা পঙ্কজ ভট্টাচার্য, ব্যারিস্টার আমিরুল ইসলাম, আবুল মাল আব্দুল মুহিত ও শাহজাহান সিরাজ। এভাবেই নতুন দল গঠন করার মধ্য দিয়ে হাসিনার সাথে কামাল হোসেনের দ্বন্দ্বের সমাপ্তি ঘটে। শুধুমাত্র হাসিনার একগুমির কারণেই কামাল হোসেন দল থেকে বরখাস্ত হন। দর্শক,
কামাল হোসেনকে কেমন লাগে আপনার কাছে জানিয়ে দিন কমেন্ট করে। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন।